আমার প্রশ্নটা হচ্ছে সবার প্রতি, যেহেতু এখানে যারা আছেন সবাই মেয়ে প্রার্থী। তো আমি এই প্রশ্নটা থাকবে এইরকম যে আপনি বলছেন, মিতব একটু আগে বলছেন যে আপনারা ছেলেদের কমন রুম এফবিএসসি গিয়েছেন এবং সমস্যাগুলো খুব ইজিলি দেখতে পারছেন, কিন্তু আপনারা যখন কেন্দ্রীয় সংসদে নির্বাচিত হবেন তখন আমাদের ছেলেদের হলগুলোর যে সমস্যা, সেই সমস্যাগুলো কীভাবে অ্যাড্রেস করবেন, এটা হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে খাবারের মান আর মূল্য, এই দুইটা বিষয়ে খুবই মানে দেখা যায় যে কন্ট্রাডিক্টরি হয়ে যায়। যদি খাবারের মান ভালো হয় মূল্য বেড়ে যায়, আমরা যদি মূল্য কমাই তাহলে দেখা যায় মানটা আবার হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনারা এই দুইটা কীভাবে ব্যালেন্স করবেন, এটা হচ্ছে আরেকটা প্রশ্ন। আর যেহেতু আপনারা কেন্দ্রীয় সংসদে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন থেকে যায়, যেহেতু আপনারা কমন রুম ক্যাফেটেরিয়া বিষয়টা অনেকটা থাকা খাওয়ার সাথে সমস্যা, তো এই থাকার বিষয়টা যেহেতু কেন্দ্রীয় সংসদে যাবেন, আপনারা ইনফ্লুয়েন্স করতে পারবেন অন্যদেরকে। তো সেই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন থাকবে, আপনারা জানেন 104 ব্যাচের আমরা যারা নতুন আসছি, আমাদেরকে এফ রহমান হলে কিছু শিক্ষার্থী অ্যালটমেন্ট দেওয়া হয়েছিল, বাট সেখানে সিট নাই। তো সেই ক্ষেত্রে সরাইয়া তাদেরকে এস এম হলে নেওয়া হয়েছে। তো আপনি কি মনে করেন যে এটা একটা যৌক্তিক সমাধান? এভাবে আপনারা কতদিন সরাবেন? তো এই নতুন কোনো সমস্যার সমাধান না করে এভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, ইমিডিয়েটলি আমাদের পরে যারা আসবে তাদেরকে কোথায় নিয়ে যাবেন, সেই সমস্যাটা আপনারা কিভাবে দেখবেন? জি, মোট 3টি প্রশ্ন করেছেন আপনি সবার উদ্দেশ্যে। প্রথম উত্তরে আমরা যেতে চাই নুজিয়া হাসিন রাশা, প্রতিরোধ পর্ষদের প্রার্থী। সংক্ষেপে উত্তরটা দিবেন, সবাই যাতে সুযোগ পায়। ধন্যবাদ। যে ভাইয়া প্রশ্ন করেছেন, প্রথমেই বলতে চাই যে আপনারা এখন হয়তো জানেন যে প্রত্যেকটা প্যানেল বা প্রত্যেকটা প্রার্থী বিভিন্ন হলে হলে প্রজেকশন মিটিং করছে। তো আমি মনে করি কোনো নির্বাচিত প্রতিনিধিরও কাজ হবে যে নির্বাচিত হওয়ার পর হাওয়া হয়ে না যাওয়া, বরং এই যে মিটিংগুলো, প্রজেকশন মিটিং আমরা যেগুলোকে বলছি, এই ধরনের বিভিন্ন প্রজেকশন মিটিং বা অ্যাসেসমেন্ট মিটিং, এটা কিন্তু প্রত্যেকটা হলে, বিশেষ করে ছেলেদের হলে, আমি যদি মেয়ে প্রার্থী হিসেবে নির্বাচিত হই, করাটা কিন্তু আমার দায়িত্ব হবে। এর মাধ্যমে কিন্তু আমি হলের যে শিক্ষার্থীরা, ছেলে হলের বা মেয়েদের হলের সমস্যাগুলো, সেগুলো আমি সহজে আইডেন্টিফাই করতে পারবো। তার পাশাপাশি আমি যদি হল সংসদে নির্বাচিত প্রতিনিধিদের সাথে আলোচনায় থাকি সপ্তাহে একদিন বা মাসে একদিন বা মাসে 2বার, তাহলে আমি কিন্তু প্রতিনিয়ত হালনাগাদ করতে পারছি যে নতুন কী কী সমস্যার অ্যারাইজ হচ্ছে বা পুরনো কোনো সমস্যাগুলোর সমাধান হয়েছে কিনা। আশা করি প্রথম প্রশ্নটার উত্তর পেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মূল্য ও তালিকা। আমি প্রথমেই বলতে চাই, আমি মনে করি যে এই যে বিভিন্ন ফুড কার্ট বা বিভিন্ন ব্যক্তি মালিকাধীন প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে আসলে শিক্ষার্থীদের যে খাদ্যের চাহিদা, সেটা কখনো ঠিকঠাক পূর্ণ হবে না। এর কারণে আমরা বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ে খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট নামে একটা ইনস্টিটিউট আছে। আমি জানি প্রত্যেকটা শিক্ষার্থীর প্রতিদিন চাহিদা হচ্ছে 800 কিলো ক্যালোরি। তাহলে সেই শিক্ষকদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি একটি ডাইভার্স মেনু তৈরি করে এবং সেখানে যদি আমি 50 টাকার পুষ্টিমান সম্পন্ন খাবার খেতে পারি, তাহলে 30 টাকা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তুকি দেয়, তাহলে কিন্তু আমার খাদ্যের মান এবং খাদ্যের যে মূল্য, সেটা কিন্তু আমি মেনটেন করতে পারছি এবং আমি পুষ্টিমান সম্পন্ন খাবার, বিশেষ করে এই ক্যাম্পাসে আমি অ্যাটলিস্ট ডাল ভাত খেয়ে থাকতে পারছি। কারণ আপনারা হয়তো যে একটা সার্ভে করে যদি দেখেন, তাহলে আমি যেহেতু করেছি আমি বলতে পারবো যে এই বিশ্ববিদ্যালয়ের 20 জন স্টুডেন্টের মধ্যে 12 জন স্টুডেন্ট গ্যাস্ট্রিক বা আলসারজনিত রোগে আক্রান্ত। সুতরাং এইটার সমস্যার সমাধান হতে পারে খাদ্য পুষ্টি ইনস্টিটিউটের সহায়তা নিয়ে একটা বৈচিত্র্যময় খাদ্য তালিকা প্রণয়ন করা। তৃতীয় যে আপনার প্রশ্নটা ছিল যে এই যে একজন থেকে আরেকজন, এক হল থেকে আরেকটা হলে স্থানান্তর, কিছুদিন আগেও কিন্তু আমাদের হল আবাসন সংকট আন্দোলন হয়েছিল, যেখানে প্রধান নেতৃত্বে ছিল নারীরা। কারণ আপনারা হয়তো জানেন যে অর্ধেকের বেশি নারী শিক্ষার্থী কিন্তু আসলে আবাসন সংকটের শিকার হচ্ছে বা তারা হল পাচ্ছে না। এটার সমাধানটা কি? সমাধান হচ্ছে এই বিশ্ববিদ্যালয়কে ধীরে ধীরে ধাপে ধাপে আবাসিক শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয়ের দিকে নিয়ে যাওয়া। কারণ আপনারা জানেন যে বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে যখন শিক্ষার্থীরা ঢাকায় আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে, তখন সর্বপ্রথম তাদের যে বাধা হয়ে যায় বা যাদেরই ঢাকা শহরে কোনো আত্মীয় স্বজন নয়, তারা একেবারে এতিম বা অনাথের মতো এই শহরে তাদের অনিরাপত্তার সহিত থাকতে হয়। সুতরাং মনে করি যে এই সমস্যার আসলে দীর্ঘমেয়াদী সমাধান একটাই হতে পারে, সেটা হচ্ছে যে পর্যন্ত আপনারা হলগুলো নির্মাণ করতে পারছেন না, কোনো বিল্ডিং বিশ্ববিদ্যালয় এলাকায় ভাড়া নিয়ে কিংবা তার আশেপাশে ভাড়া নিয়ে বা যে কর্মচারী বিল্ডিংগুলো আছে, কর্মচারীদেরকে সাময়িকভাবে অন্য কোথাও স্থানান্তর করে সেগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দেওয়া অস্থায়ীভাবে, যে পর্যন্ত না হলগুলো নির্মাণ হচ্ছে। এবং ধীরে ধীরে এভাবে অস্থায়ী আবাসন তৈরির মাধ্যমে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ের দিকে নিয়ে যাওয়া। জি, মিতু আক্তার। ধন্যবাদ ভাইয়াকে। আপনি মনে হয় 23-24 সেশনের একজন স্টুডেন্ট, 24-25। আচ্ছা, যাই হোক ভাইয়া শুনেন, আমাদের যারা হচ্ছে যে ডাকসুতে 28 জন নির্বাচিত হবে, তার মধ্যে আপনি জানেন যে ভিপি, জিএস, এজিএস, তারপর 12টি সম্পাদক আছে এবং 13 জন সদস্য আছে। তো তাদের কিন্তু দেখেন এই ডাকসু নির্বাচনের নামটা কি,
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচন। সাথে হল সংসদটা লাগানো হয়েছে এজন্যই যেন কেন্দ্রীয় সমস্যাগুলোর সাথে হল সংসদের সমস্যাগুলোকে অ্যালাইন করা যায়। আপনি জানেন যে এই 28 জনের দায়িত্বই হবে প্রত্যেকটা হল সংসদের যে প্রতিনিধি নির্বাচিত হবে তাদের সাথে বসে তাদের সমস্যাগুলো শুনে একত্রে সলভ করা। আমার মনে হয় যে যখন আমি আপনার ক্যান্টিনের সমস্যা সমাধান করতে যাব তখন আপনার হলের যে প্রতিনিধি আছে যেই 13 জন থাকবেন তাদের সাথে আমি বসে সমস্যাগুলো শুনে সমাধান করতে পারবো। এটা হচ্ছে প্রথম উত্তর। দ্বিতীয় উত্তর হলো যে কিভাবে আসলে ওই দামের সাথে মানটা আপনি অ্যাডজাস্ট করবেন। আপনি দেখেন যে আমি যখন কালকে 21 ইটিভিতে হচ্ছে যে টকশোর জন্য যাচ্ছিলাম তখন ড্রাইভার মামাকে জিজ্ঞেস করতেছিলাম যে মামা আপনি এখানে কত টাকা বেতন পান বা আপনার কি সুযোগ সুবিধা। উনি বলছিল কি যে আমার দুপুরে খাইতে আমাকে দিতে হয় মাত্র 30 টাকা, অফিস আমাকে আরো 50 টাকা দেয়। এটা হচ্ছে তার উত্তর ছিল। দ্যাট মিনস যে আমাদেরও ভার্সিটিতে উচিত যে আপনি যদি 30 টাকা দেন আরও 20 টাকা যেন বিশ্ববিদ্যালয়ে ভর্তুকি দিয়ে আপনাকে একটি মানে ভালো মানের খাদ্য নিশ্চিত করে। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব এবং আমি যদি নির্বাচিত হই তাহলে এই যে ভর্তুকি প্রদানের জায়গাটা সেটা নিশ্চিত করবো। আপনারা জানেন যে ক্যান্টিনের মধ্যে প্রত্যেকটা ক্যান্টিন মালিক চিন্তা করে কিভাবে আমার এই খাবারে 5 টাকা লাভ হবে, কিভাবে আমার এই টাকা 10 টাকা লাভ হবে। এই জন্য সে কি করে যে খাবারের মানে মানের জায়গায় সে হচ্ছে যে দাম নিয়ে বেশি চিন্তা করে। আমরা চেষ্টা করব কিভাবে সে হচ্ছে যে এই জায়গাটায় কাজ করতে না পারে, সে যদি মানে আমরা চেষ্টা করবো যে এই খাবারের মান ঠিক রেখে সে যেন কাজ করতে পারে সেটা আমরা নিশ্চিত করার জন্য কাজ করব হল সংসদের প্রতিনিধিদের সাথে ম্যাচ করে। আরেকটা যেটা বললেন এখন আপনি যে বললেন যে হতাশ আপনি যে এফ রহমান হল থেকে আপনাকে সলিমুল্লাহ হলে নেওয়া হয়েছে, আপনি জেনে ব্যথিত হবেন যে আমি বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের আবাসিক শিক্ষার্থী। গত বছর আমার হলের কতজন স্টুডেন্টকে সুফিয়া কামাল হলে হচ্ছে যে স্থানান্তর করা হয়েছে এবং কতজনকে হচ্ছে যে আমাদের ফয়জুন্নেসাতে স্থানান্তর করা হয়েছে শুধুমাত্র আবাসন সংকটের কারণে। আপনি জানেন এতদিন পর্যন্ত সলিমুল্লাহ হলে হচ্ছে যে অ্যালটমেন্ট বন্ধ ছিল এবং এখন আবার অ্যালটমেন্ট খোলার কারণে হচ্ছে যে এখান থেকে কিছু স্টুডেন্ট ওইখানে নেওয়া হয়েছে যেহেতু জায়গা আছে। আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 13টা হল আছে ছেলেদের সেই অনুযায়ী এখন মনে হয় যে ছেলেদের এই আবাসন সংকটটা আসলে একটু কম মেয়েদের তুলনায়। তো আমার মনে হয় যে মেয়েদের সমস্যাটা আগে একটু সমাধান এই জায়গায় হলে অবশ্যই উচিত আপনাদের জন্য আসলে সমস্যার সমাধান হওয়া। একই সাথে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 300 একর জমি কিন্তু বাইরে পড়ে আছে, যেটা উচিত বিশ্ববিদ্যালয় প্রশাসনের হচ্ছে যে এখানে আমাদের সাথে অ্যাড করা, তাহলে আমরা নতুন হল নির্মাণ করে সমস্যাগুলো সমাধান করতে পারবো। ধন্যবাদ। আচ্ছা আমরা মেঘলার কাছে যাই। আচ্ছা ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। আপনি কি ভোক্তা অধিদপ্তরের কাউকে প্রশ্ন করেন আপনি ছেলে না মেয়ে? সেম জিনিসটা ডাকসুর ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যখন হল সংসদের যখন আমরা যদি ডাকসুতে জয়লাভ করি তাহলে তো আমরা সবাইকে নিয়েই বসে কিছু কাজ করব। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সবাইকে নিয়েই একসাথে বসে কাজ করব। এখন আসি খাদ্য আপনার পুষ্টিমানের ইটার কথা বললেন যে খাবারের বিশ্ববিদ্যালয়ে 40% কিন্তু ভর্তুকি দেয়। মেইন প্রবলেমটা হলো আপনার আপনি মনিটরিং এর অভাবটা দেখতে পাচ্ছেন কিনা। আমি একটা গল্পই বলি, একটু সময় নিচ্ছি। ডাচে কিছুদিন আগে আমি গেলাম, নিজে একাই গেলাম, যে দেখি কি অবস্থা। আমি যে দেখি যে কফি যেটা দেয় আপনাদের সার্ভ করে ওইটা তার আগের দিনের কফি দিচ্ছে ফ্রিজ থেকে বের করে। তো আমি যখন গেলাম প্রথম দিন বললাম যে আমি এই যে এই পদটায় আছি, আপনি এগুলো করছেন, আমি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বললাম জাস্ট একটু, আমি তো নির্বাচিত না। কিন্তু তারা কি করলো জানেন, তারা পরবর্তী দিন যখন আমি গেলাম আগে ব্লেন্ডারটা পরিষ্কার করলো, তারপরে তাদের ওই পেঁপে যেটা খাবো সেটা আবার ধুইলো, আবার এরকম করলো। আমি দেখলাম প্রসেসটাই বেশি হয়ে গেল। তার মানে কি এটা মেইনটেনেন্সের অভাব। আপনি যদি বুয়েটে, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন খাবার পান না, আপনি যখন যান বুয়েটে কি হয়, মিল সিস্টেমের খাবার হয়। মিল সিস্টেমে হলে আপনার পার ডে এর খাবার মানে এক বেলার খাবার 33 টাকা, আরেক বেলার খাবার 33 টাকা। এটা যদি হয় তাহলে আপনি মাসের শুরুতে যদি আপনি 2300 টাকা দেন, আপনার কিন্তু ফুল মাসের টাকা হবে, যেটা এখন পড়ছে 3500 টাকা। তো এইটা আপনি বলেন না যে এইটা হলো খাবারের মানের, এটা হলো মেইনটেনেন্সের অভাব এইটা। আর আরেকটা বিষয় বলি, ওই যে সিটের সংকটটা বললেন, এটা তো আমি 1 বছরে শেষ করতে পারবো না, আমার যেহেতু 1 বছরের ফ্রেম আছে। আমি যেটা করছি, আমাদের যেই আমার আরেক সম্পাদক আছেন যিনি অনলাইন তথ্য প্রযুক্তি বিষয়ক আছেন, ওনার সাথে কম্বাইন করে আমি একটা কার্ডের ব্যবস্থা করছি, যেই কার্ডটা আপনাকে বিশ্ববিদ্যালয়ের যে কোনো কিছুর অ্যাক্সেস দিবে, শুধুমাত্র লাইব্রেরি না, শুধুমাত্র না। আপনি জাস্ট ওই কার্ডটা পাঞ্চ করবেন, আপনার আমি একটু বলছি, ওই কার্ডটা পাঞ্চ করবেন, আপনি যখন আপনার রেজাল্ট হয়ে যাবে, ফাইনাল মাস্টার্সের রেজাল্ট হবে, তার 15 দিনের মধ্যে আপনার কার্ডটা আর ওয়ার্ক করবে না। তার মানে কি, আপনি আর 15 দিন পর হলে থাকতে পারতেছেন না। এমনিতেই আপনার আবাসন সংকটটা প্রাথমিকভাবে নির্মূল হবে বলে আমার ধারণা। ধন্যবাদ।
সো আপনার ভাইয়া প্রথম প্রশ্নটা ছিল হলের ছেলেগুলোতে আমরা কিভাবে অ্যাক্সেস করব, মানে ছেলেদের হলগুলোতে কিভাবে আমরা অ্যাক্সেস করব, সেইটার উত্তর আমি প্রথম দিকেও দিয়েছিলাম। সেটা হচ্ছে আমাদের এই যে ডাকসু, এটা কিন্তু কেন্দ্রীয় এবং হলকে সমন্বয় রেখেই কাজগুলোকে বা বিভিন্ন ধরনের সমস্যাগুলোকে সেগুলো আইডেন্টিফাই করে সমাধান করানো, প্রশাসনকে দিয়ে সমাধান করানো। এবং সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমরা যারা কেন্দ্রীয়তে ইলেক্টেড হব তারা হলে যারা ইলেক্টেড হচ্ছে তাদের সাথে সমন্বয় রেখেই সমস্যাগুলোর সমাধান করব। এক, আপনার যে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে খাবারের মান এবং মূল্য, এই ক্ষেত্রে আমাদের সমস্যাটা মেইন জায়গায় যেখানে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের খাবারে ভর্তুকি দিতে চায় না, এবং যখন আমরা ভর্তুকি চাইতে যাই তখন তারা বিভিন্ন ধরনের উছিলা দেখা যায়, তাদের বাজেট নেই, এই নেই সেই নেই। এবং এই জিনিসটা আমি প্রিভিয়াসলিও ফেস করেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাজেটের ঘাটতির কথা বলতেছে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের খাবারের তালিকায় স্টুডেন্টদের খাবারে ভর্তুকির মানটা বাড়াতে হবে, এবং এটা যেভাবেই হোক আমাদের এনশিওর করতে হবে। আমরা যারা স্টুডেন্ট প্রতিনিধি তারা এনশিওর করব। এবং আরেকটা যেটা হচ্ছে মনিটরিংয়ের বিষয়, আমাদের হলের যে ক্যান্টিনগুলো বা বিশ্ববিদ্যালয়ের যে ক্যান্টিন ক্যাফেটেরিয়া যেগুলো বিদ্যমান আছে, এগুলো কোনো না কোনো ব্যক্তির মালিকানাধীন। এই জিনিসগুলো যাতে বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন হয় এবং বিশ্ববিদ্যালয় থেকে যাতে পরিচালিত হয়, এই বিষয়টা আমাদের এনশিওর করতে হবে। এবং পাশাপাশি যাতে সেই সব জায়গায় আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টসদের পার্ট টাইম জব এনশিওর করতে পারি, সেই বিষয়টা আমাদের এনশিওর করতে হবে। এবং থার্ডলি হচ্ছে হল থেকে অন্য জায়গায় সরানো। আপনি গত বছর আমার 1 বছর হয়ে গেল, গত বছর এই সময়টাতে আমরা ভিসির বাসভবনের সামনে বৃষ্টিতে ভিজে থালাবাটি নিয়ে আন্দোলন করেছিলাম। ওই যে হল আন্দোলন তখন লিড দিয়েছিলাম, ওইটা আমরাই ছিলাম। আমরাই তখন বিভিন্ন ধরনের প্রস্তাব দিই স্যারদেরকে যে স্টুডেন্টদেরকে আবাসন সমস্যা নিরসনের জন্য দরকার হইলে, যেহেতু ভবন তৈরি করতে আপনার সময় লাগতেছে, আপনি কোথাও একটা লিজ নেন, ভাড়া করেন, তাহলে স্টুডেন্টদের এইভাবে মানে আবাসন সংকটের সমাধান করেন। এবং তখন ওই যে আমাদেরকে সেই বাজেটের কথা বললো যে বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের বাজেট এই মুহূর্তে নেই। এখন সমাধানটা অ্যাকচুয়ালি একটাই, যে আমরা ওই সময়ে 2টা মেয়েদের জন্য হলের প্রস্তাব পাশ করিয়েছিলাম, কিন্তু সেই প্রস্তাবের বাজেট পাশ হয়ে গেল এখনো পর্যন্ত ভিত্তিপ্রস্তর স্থাপন হয় নাই। কেন হয় নাই? এইটার জবাব প্রশাসনকে দিতে হবে। এবং এইগুলো কখন দিবে? যখন আমরা সেখানে গিয়ে প্রশাসনের গলা চেপে ধরবো এবং এনশিওর করবো যে এই জায়গাটায় কাজ করার দায়িত্ব আপনার, আপনি এখনো কোনো ধরনের আস্থা দেখাতে পারেন নাই। সো অ্যাকচুয়ালি আবাসনের যে সংকটটা, এটা একমাত্র তখনই ফুলফিল শতভাগ করা যাবে যখন আমরা স্টুডেন্টদের জন্য হল স্থাপন করতে পারবো। জি, একই প্রশ্নে সাদিয়া তাবাসসুম তামান্না। ভাইয়ার প্রথম প্রশ্ন ছিল যে আমরা ছেলেদের হলে কিভাবে আসলে কাজগুলো করব। ভাইয়া এই প্রশ্নটার উত্তর আসলে আমরা প্রথমে আরেকটা আপুর জন্য দিয়েছিলাম। আমাদের আসলে কেন্দ্রীয় সংসদে আপনারা জানেন যে 41টা ভোট আপনারা দিবেন, 41টা প্রার্থীকে আপনারা মনোনীত করছেন আপনাদের জন্য কাজ করার জন্য। প্রত্যেকটা মাসে যদি আপনাদের জন্য একটা করে সভার আয়োজন হয়, অথবা মাসে 2বারও হলো, আপনাদের প্রবলেমগুলো আসলে ছেলেদের হোক মেয়েদের হোক সবগুলোই আমাদের কাছে চলে আসছে। আর এই জিনিসগুলোর জন্য আসলে শিক্ষার্থী প্রতিনিধি থাকে, তো এই জিনিসটাই আশা করি কোনো প্রবলেম হবে না আমাদের যারাই মনোনীত হবেন। আর দ্বিতীয় প্রশ্ন ছিল খাবারের মানের সাথে দামের যেই তুলনাটা। আমার কাছে মনে হয় আমরা মোটামুটি সবাই জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই বাজেট 1000 কোটি টাকার বাজেট, অবশ্যই এটা একটা বড় বাজেট। আর এর মধ্যে 35 টাকা হচ্ছে ব্রেকফাস্টের জন্য, আর আপনি যখন লাঞ্চ বা ডিনারের জন্য যাচ্ছেন তখন 60 টাকা হচ্ছে অ্যাপ্রক্সিমেট বাজেট। তো প্রতিদিন একটা স্টুডেন্টের পিছে 200 থেকে 250 টাকা যদি বাজেট হয়, অবশ্যই আপনি যদি অন্যদিকেও তাকান, আমাদের পাশে রয়েছে বুয়েটের খাবারের যে তালিকা, আমরা কিন্তু অনেকেই এখান থেকে বুয়েটে খেতে যাই, আমরা এখান থেকে আইবিএতে খেতে যাচ্ছি যে খাবারের ওখানে দামটা বেশি হলেও খাবারটা ভালো। কিন্তু আমি যদি বুয়েটকে একটা এক্সাম্পল হিসেবে ধরি, যেটা একটা পাবলিক ইউনিভার্সিটি আমাদের পাশেই আছে, আমাদের বাজেট এত হওয়া সত্ত্বেও আমরা কেন পারছি না? কারণ আমাদের ওখানে তত্ত্বাবধান করার মতো লোক নেই। আমাদের প্রার্থীরা যদি প্রতিনিয়ত সভায় কথা বলে আর প্রশাসনের সাথে যোগাযোগ করে আমরা যদি এখানে তত্ত্বাবধানের ব্যবস্থা করি, তাহলে অবশ্যই এই সমস্যা নিরসন হবে। আমরা যেই মানের কথা বলছি অবশ্যই এটা নিশ্চিত করতে পারবো একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি দামে, যেহেতু আমাদের বাজেট যথেষ্ট আছে বলে আমি মনে করি।